হাসপাতালের বেডের উপর নিশ্চল হয়ে শুয়েছে মারিয়া। মুখটা অস্বাভাবিক রকমের বিবর্ণ, চোখ দুটো বন্ধ, বা হাতটা সাদা ব্যান্ডেজে মোড়া। আজ ভোরের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে। নিজের ঘরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল সে। পাশে পড়েছিল রক্তমাখা একটা কেটে হয়তো নিজের জীবনটা নিজেই থামিয়ে দিতে চেয়েছিল মারিয়া। গতকাল বিকালে গ্রামের সেই নির্জন জায়গাটায় ধরা পড়েছিল তারা চারজন। প্রথমে ক্ষিপ্ত মানুষগুলোর হাতে নির্মম মার খেয়েছিল। এরপর গ্রামের মাঝখানে টেনে নিয়ে ওদের মুখে লেপে দেওয়া হয়েছিল কালি। শত শত মানুষের চোখের সামনে পুরো এলাকায় তাদের হাঁটানো হয়েছিল মাথা নিচু করে। অতঃপর সন্ধ্যা নামার আগে ডেকে আনা হয়েছিল তাদের বাবা মাকে। নোংরামি উচিত শিক্ষা দেওয়ার পর যার যার সন্তান হাতে তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। নিজের মেয়ের কান্না ভেজা চোখ আর বাবার মুখে জমাট বাঁধা অপমান কিছুই মেনে নিতে পারেনি মারিয়া। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হঠকারী সিদ্ধান্ত নিল, আঘাত করল নিজের শরীরে। মারিয়ার আত্মহত্যার খবর শুনে হাসপাতালে ছুটে এলো নূর। অন্যায় আর অপরাধে ভেতরটা কাঁপছে নূরের। সে বিশ্বাস করতে পারছে না কালকে যে মেয়েটা হাসছিল, কথা বলছিল, আজকে সে মৃত্যুর দরজায় শুয়ে আছে। একটা দিন, একটা ভুল কেড়ে নিয়েছে জীবনের রং। নূর কাঁপা পায়ে মারিয়ার বেডের পাশে এসে বসলো। ঠোঁট নাড়িয়ে ফিস ফিস করে ডাকলো, মারিয়া। মারিয়ার কোনো সাড়া শব্দ নেই। নূর একটু ঝুঁকে এলো, চাপা কণ্ঠে ডাকলো, ওই মারিয়া, চোখ খোল। মারিয়া নিশ্চুপ, চোখ বন্ধ। নূরের চোখ লাল হয়ে উঠল, কাঁপলো ঠোঁট, ভারী হয়ে গেল শ্বাস। বছরের পর বছর নিজের জীবনে দগদগে ক্ষত বয়ে বেড়ানো নূরের কাছে মারিয়ার করা এই কাজটা খামখেয়ালি মনে হলো খুব। সে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল মারিয়া নিস্তেজ মুখের দিকে। চোখে জমে ওঠা পানির অভিমানে উত্তাপে শুকিয়ে এলো প্রায়। গলার স্বর ভেঙে এলো তীব্র অভিমানে, কিরে, জীবনের মূল্য তোর কাছে এত কম কেন? আমারে দেখ, আমি কলঙ্কের বোঝা বইতে বইতে বড় হয়েছি, কিন্তু কোনোদিন মরার কথা ভাবিনি। এবারে মারিয়ার কোনো উত্তর এলো না, তবে পেছন থেকে আচমকা কানে এলো চাপা ক্ষোভ মিশ্রিত স্বর, তুই কলঙ্কের দেইখা তুই আমাগরও কলঙ্কিত কইরে দিলি নূর, এই ছিল তোর মনে? নূর চমকে পেছন ফিরল। কেবিনের দরজার সামনে দাঁড়িয়েছে স্মিতা। চোখ দুটো ফুলে আসছে নির্ঘুম কান্নায়, মুখ জুড়ে ক্লান্তির চেয়েও বেশি দহন, বিশ্বাস ভঙ্গের দহন। স্মিতার এই অভিযোগের কথা বুঝতে পারল না নূর। শুকনো গলায় বলল, স্মিতা, এ কি কইতেছিস তুই এডি? কয়েক কদম এগিয়ে সামনে এগিয়ে এলো স্মিতা। ঠোঁট শক্ত করে চেপে ধরে বলল, ঠিক কইতেছি নূর, তুই আমাকে বিপদে একা রাইখা পালাইছস। স্মিতার কথাগুলো ধারালো ফলার ন্যায় বুকে বিঁধল নূরের। সে ফুপিয়ে উঠে বলল, আমি? আরে আমি তো। কিন্তু কথা শেষ করার সুযোগ দিল না স্মিতা। সে হাত তুলে নূরকে থামিয়ে দিয়ে বলল, তোরে শিখাই দিছিলাম কাউরে দেখলে আম্মা করে একটু সতর্ক করতে। কিন্তু আমি তো ডাক দিছিলাম অনেকবার, ডাকলে আমরা শুনলাম না কেন? কারণ সেখানে এমনিতে অনেকগুলো কোকিল ডাকতেছিল। তাহলে আমাকে নাম ধরে ডাকতে আমরা পালানোর একটা সুযোগ পাইতাম। নাম ধরে ডাকলে তোরা দুইজনে বিপদে পড়তাম। নূরের কথার বিপরীতে স্মিতা কিছু বলবে তার আগে ভেসে এলো ওসমানের কণ্ঠ, নিজের বিপদের ভয়ে বন্ধুদেরকে বিপদে ফেলাই দিলি, এটা তোর বন্ধুত্ব? নূর তড়াক করে তাকালো ওসমানের দিকে। ছেলেটার চেহারা চেনা যাচ্ছে না। ঠোঁটের একপাশে ফেটে শুকনো রক্ত জমাট বেঁধে গেছে, গালের পাশে কালশিটে দাগ, চোখের নিচে নীলচে ফোলা চিহ্ন। নূরের বুকের ভেতরটা ধসে পড়ল আবার। একবার স্মিতার দিকে, একবার ওসমানের দিকে তাকালো, আকুল কণ্ঠে বলল, ওসমান, তুইও? নূর ব্যস্ত পায়ে এগিয়ে গেল ওসমানের কাছে। কালকের ঘটনার জন্য বোঝানোর জন্য বলল, তোরা আমারে ভুল বুঝছিস, বিশ্বাস কর, বিপদে এত কিছু সত্যি ভাবি নেই আমি। ওসমানের ঠোঁটের কোণে ফুটলো তিক্ত প্রাণহীন একটা হাসি। উপহাস করে বলল, বিশ্বাস করা না করার কি আসে যায়, আমাকে সুন্দর জীবন তো শেষ হয়ে গেছে। নূর কী বলবে বুঝতে না পারল না, খুঁজে পেল না কোনো ব্যাখ্যা। দীর্ঘশ্বাসের সাথে ছিটকে বেরিয়ে এলো অস্পষ্ট শব্দ, তোরা? স্মিতা এগিয়ে এসে তার বোরখা হাতা তুলে নূরের চোখের সামনে ধরল। তারপর নিকাবটা তুলে দেখালো শ্যামলা মুখের উপর মারের কালশিটে দাগ। তিরিক্ষি গণ্ড বলল, দেখ আমাগরে কত মারছে, বাপ-মার সম্মান তো শেষ। বাড়ির মানুষের সামনে মুখ দেখাইতে না পাইরা এলাকা ছাড়বো আজকে রাতে। স্মিতার কথা শুনে ওসমান আহত কণ্ঠে বলল, তোরাও চলে যাবি? হ্যাঁ, ঢাকায় চলে যাবো একেবারে মতো, আর দেখা হইবে না। কথাটা বলতে গিয়ে ভেঙে এলো স্মিতার কণ্ঠ। ওসমান একটা চাপা শ্বাস ফেলে বলল, আমি তো চলে যাবো। কই যাবি?
বড় ভাইয়া বিদেশে নিয়ে যাবে, ভিসা পাসপোর্ট করতে দিছে আজকে সকালে। দেশে আসি বড়জোর 20-25 দিন। দুজনের কথা ছটপটে উঠল নূর। ওরা তার ভালো থাকার ওষুধ। সেই প্রাইমারি থেকে একসাথে পড়াশোনা করছে ওদের সাথে। ওদের জন্যই তো বেঁচে আছে। সে হয়তো কবেই নিঃশ্বাস শেষ হয়ে যেত। এখন যদি ওরা চলে যায়, শুধু স্কুল থেকে নয়, এই এলাকা ছেড়ে চলে যাবে ওরা। ওদের ছাড়া কীভাবে থাকবে নূর? কথাগুলো বলতে বলতে ঝুপ ঝুপ করে কেঁদে ফেলল নূর। ধড়পড় কণ্ঠে বলল, তোরা কি কইতেছস? চইলে যাবি মানে? তোরা চইলে চললে আমার কি হইব? তোর আর কি হইব? বাঁচবি তুই। আমরা তিনটা তো অনেক বিরক্ত করলাম তোরে। চাপা অভিমান গিলে নিয়ে কথাটা বললে স্মিতা। কিন্তু আমি তো বিরক্ত হইতাম না। হইতি কি হইতি না তুই ভালো জানছিস। আমাকে সাথে যা করার করছিস। কি করছি আমি কিচ্ছু করি না। তোরা ভুল বুঝছিস আমারে। তিনজনের মান অভিমানের মাঝে টিপ করে চোখ খুলে বেড়ে শুয়ে থাকা মারিয়া। চোখ খুলে প্রথমে দেখতে পেল ওসমানকে। প্রতিটি দিন এই চেনা কাঙ্ক্ষিত মুখটা দেখার পর যে হাসিটা ভেতর থেকে উথলে আসতো, কেন জানি এলো না। বরং বুকের পাঁজরগুলো টন টন করে উঠল ব্যথায়। ওসমান! ক্ষীণ গলায় ওসমানকে ডাকলো মারিয়া। ওসমান চাতক পাখির ন্যায় ছুটে গেল। ঝুঁকে এলো মারিয়ার বেডের পাশে। মারিয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মেয়েটার চোখের জল দেখে চোখ লাল হয়ে গেল ওসমানের। নাক ফুলালো। চোখের পাতা কাঁপল কিঞ্চিত। সে হাত বাড়িয়ে মারিয়ার চোখের জল মুছে দিল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, তুই কী রে? এমনি কেউ নিজের কষ্ট দেয়? যদি খারাপ কিছু হয়ে যেত? মারিয়া চোখ খিচে বন্ধ করলো নিল। কান্নারত কণ্ঠে বলল, মরার চেয়ে খারাপ কিছু তো আর হইতো না। আমি তো মরতেই চাইছিলাম। তোর আব্বাই তোরে মারছে, তাই না? আমি তো আব্বারে মাইরে ফেলেছি। আব্বার ইজ্জত নিলামে তুলে দিছি। কিন্তু তুই তো খারাপ কিছু করস নাই মারু। আমরা নোংরামি করি নাই। কাল থেকে তো এই কথা কইতে কইতে যে গলা ভাঙলি, কেউ বিশ্বাস করছে? তাই বলে তুই মরতে যাবি? তোরে না পাওয়ার ব্যথা সহ্য করার চেয়ে মইরাও শান্তি। তুই কেমনে বুঝলি যে তুই আমারে পাবি না? আব্বা আমারে খালার কাছে পাঠিয়ে দিবে, আর এই স্কুলে পড়াইবে না। আমি তোর থেকে অনেক দূরে চলে যাবো। দূরে গেলে কি বিচ্ছেদ হয়ে যায়? আমিও তো অনেক দূরে চলে যাবো। মারিয়ার বুকের ভিতরে অকারণ শূন্যতা খেলে গেল। অজানা আশঙ্কায় খামচে ধরল মনকে। সে নিঃশ্বাস টেনে জিজ্ঞাসা করলো, কই যাবি তুই? ওসমান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে যন্ত্রণা লুকোনোর চেষ্টা করলো। চোখ সরিয়ে নিচু স্বরে বলল, বিদেশে। আব্বা বড় ভাইয়ের কাছে পাঠাই দিব। কথা শুনে বুকের ভেতরটা টনটন হয়ে উঠল মারিয়ার। বেদনায় ভারী হয়ে উঠল গলা। ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে উঠে বলল, তাহলে তো আমাগো আর জীবনে দেখা হইব না। ওসমান দু হাত দিয়ে তড়িঘড়ি মুছে ফেলল চোখের জল। বুকের গহীনে জমে থাকা কষ্ট আড়াল করতে হালকা হাসির আবরণ ঢেকে বলল, বইরে পড়স নাই? পৃথিবীটা গোলমারু। ভাগ্য ভালো হইলে এই গোলাকার পৃথিবীতে আমাকে তো দ্বিতীয়বার সাক্ষাতের সুযোগ দিব। ওসমানের হাসিটা দেখে আরও বেশি কষ্ট পেল মারিয়া। বেদনাতুর কণ্ঠে বলল, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে? ওসমান কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর দুষ্টুমি মিশানো গলায় বলল, তাহলে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। মারিয়া ফ্যাকাশে হাসলো একটুখানি। বুক চেপে বলল, তার মানে তো আমাকে আর দেখা হইব না। তুই অন্য কবরে। কথাগুলো শেষ করার আগে কণ্ঠে নিভে এলো মারিয়া। তেতো ঝাঁঝে বিষিয়ে এলো। ওসমান প্রসঙ্গ এড়াতে বড্ড সহজ সরল স্বীকারোক্তি দিল, তুই তো অন্য কাউরে বিয়ে করবি, সংসার করবি, বাচ্চা ফুটাবি। মারিয়ার চোখ ছলছল হয়ে উঠল। মনকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে এ পর্যায়ে। এত সহজে ওসমানের বলা ভবিষ্যতের সাথে নিজেকে কল্পনা করতে পাঁজর ভাঙা যন্ত্রণায় কেঁপে উঠল ঠোঁট। হাসাতে চাইছিস, কিন্তু আমার তো কলিজা ভাইটা কান্না আসতেছে। ওসমান হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল ঘষে মুছল মারিয়ার চোখের পানি। নরম কণ্ঠে বলে, কান্দিস না। মারিয়ার ঠোঁট কেঁপে উঠল, রুখল কান্নার দলা। গলার কাছে জমে থাকা ভয় ভালোবাসা হারানোর শঙ্কায় গিলে নিয়ে বলল, আমারে ভুল বুঝিস না ওসমান। আমার চেয়ে অনেক সুন্দরী মাইয়া পাইলেও আমারে ভুলিস না। ওসমান এবার দুহাত বাড়িয়ে শক্ত করে ধরল মারিয়ার হাত। আবেগতাড়িত কণ্ঠে বলল, তুইও ভুলিস না। যদি বিয়ে হয়ে যায় তাও ভুলিস না। বুড়া হওয়ার পর যদি হঠাৎ করে মাঝ রাস্তায় দেখা হয়ে যায়, তুই যদি আমারে চিনতে না পারিস, খুব কষ্ট হইবে আমার। মারিয়া নিজের রুগ্ন শুকনো শীর্ণ হাতটা অন্য পাশ থেকে তুলে এনে রাখলো ওসমানের হাতের উপর। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আওড়ালো, কথা দিলাম 1 সেকেন্ডের জন্য ভুলুম না। বিরহ আর বিচ্ছেদের বেদনায় দুই চোখ ঝাপসা হয়ে গেল স্মিতার। সে এগিয়ে এলো ওসমান আর মারিয়ার কাছে, নাক টেনে বলল,
সব কথা তোরাই দিয়ে ফেলেছিস, আমার জন্য কিছু রাখ। ওসমান উঠে দাঁড়ালো, হাসলো কষ্ট করে, অভ্যাসের মতো একটা গাঁটটা মারল স্মিতা মাথায়। চাপা কণ্ঠ বলল, তোকে খুব মনে পড়বে দোস্ত। আমার বুঝি মনে পড়বে না? কথাটা বলতে বলতে স্মিতা পা বাড়িয়ে ল্যাং মারল ওসমানের পায়ে। কান্না চেপে একটুখানি হেসে দিয়ে আবার বলল, স্কুল পালিয়ে চালতা চুরি, আম গাছে ঢিল, হাসান স্যারের চেয়ারে চুনগাম লাগিয়ে দাও, কথায় কথায় ঝগড়া করা সময়গুলো ভুলতে পারেন না। মারিয়া ঠোঁট টিপে হাসলো। জীর্ণকণ্ঠ, ভুলতে পারবি দেখিস, সংসার আর বাচ্চা কাচ্চার চাপে সব ভুলে যাবি। বাচ্চা কাচ্চার স্কুলে ভর্তি করানোর পর যদি নিজের স্কুলের স্মৃতি মনে পড়তে যায়। ওসমানকে জিজ্ঞাসা করলো তন্মধ্যে। স্মিতা দুই হাতের তালু দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, তাহলে কিন্তু আমি এমনি কান্না করব পাগলি, যদি তোর বাচ্চারা কারণ জিজ্ঞাসা করে। কি কইবি? বলল ওসমান। কমু, আমার দুইটা বন্ধু ছিল, তাদের কথা মনে পড়তেছে। স্মিতার কথা শেষে এগিয়ে এলো নূর। স্মিতার কাঁধে হাত রেখে আহত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর আমি তো কিছু না। স্মিতা অভিমান বুকে চেপে কাঁধের উপর থেকে চুপচাপ সরিয়ে দিল নূরের হাত। শক্ত কণ্ঠে বলল, না। নূর হতাশ হয়ে মারিয়ার দিকে তাকাতে মুখ ফিরিয়ে নিল মারিয়া। সে দিশেহারা হয়ে ওসমানের দিকে তাকিয়ে অসহায়ের মতো বলল, আমার কথা মনে পড়বে না? নূর নামে যে একটা রকচটা অসভ্য মেয়ে তোদের বন্ধু ছিল, তোদের মনে পড়বে না তাই না? ওসমান শুকনো ঢোক গেল। একটা তেতো মিথ্যা কথা বলতে একটু বেগ পথে হলো না তার। তবুও অভিমান কণ্ঠে বলতে হলো কঠিন শব্দটা, না। চোখের কোণ শুকিয়ে যাওয়া পানি আবারও জীবন্ত নদী হয়ে অল্পতে কাঁদতে না পারা নূর একটা ছোট্ট শব্দ শুনে কেঁদে ফেললো ভ্যাল ভ্যাল করে। প্যাচ প্যাচ করে নাক টেনে বলল, কিন্তু আমার মনে পড়বে জানিস। কি বলতে, তোদের মতো আমার ভাগ্যটা এত সহজ সরল নয়। এই যে তোরা দায় এড়াতে যে যার বাড়ি ঘরে এলাকা দেশ পর্যন্ত ছাড়ছিস, কিন্তু আমি তো ছাড়তে পারিনি। আমি এমনিতেই দাগি, কলঙ্কের দাগে ভরা আমার পড়ছে। কিন্তু আমি কি চাইলে তোদের মতো সব সাইডে যাইতে পারুম না? কেউ নেই আমার, কারো কাছে যাওয়ার জায়গা নেই। তোদের মতো কালকে যদি আমি যদি আবারও কলঙ্কিত হইতাম, তাহলে আমার কি হইতো ভাবতে পারছস? এমনিতে ঘরে জায়গা নেই, তার উপর উপাধি দিয়া এলাকা ছাড়া করতো করে নাই তো। বাইচে গেছস, তোরে অভিনন্দন। তোর বদলে এখন আমারাই এলাকা ছাড়তেছে, আমাকে যাওয়ার জায়গার অভাব নেই। কিন্তু কি বলতো, যেইখানে যাই শান্তিতে থাকতে পারুম না। স্মিতার প্রতিটি বুলিতে ঝরে পড়ল চাপা অভিযোগ। সে উগড়ে দিল ভেতরে ক্ষোভ আর অবিত্তর হাহাকার। স্মিতার কথা শেষ হতে ওসমান মলিন বিস্তীর্ণ স্বর বলল, এই এলাকায় অলিতে গলিতে আমাগো স্মৃতি থাকবে, কিন্তু আমরা থাকুম না। স্কুলের ড্রেস গায়ে দিমু ঠিকই, কিন্তু সেই চেনা মাঠে আর পা রাখা হইব না। মৌমাছি খেলা হইব না, কানামাছি খেলা হইব না, কেউ কারো বউ বইলে খেপাইব না। শরীর কাঁপিয়ে ফুঁপিয়ে উঠল মারিয়া, শত শত অনুযোগ বুকে নিয়ে বলল, সব শেষ হয়ে গেল নূর। তুই চাইলে আমাকে বাঁচাইতে পারতি। নূর এগিয়ে এসে জাপটে ধরল বিছানায় শুয়ে থেকে মারিয়াকে, ক্ষতবিক্ষত কণ্ঠে বলল, 20 তারিখ আমার বিয়ে। যদি বাঁচানোর একটা রাস্তা খোলা পাইতাম তাহলে বাঁচাইতাম, অন্তত এই খবরটা দেওয়ার জন্য হইলেও বাঁচাইতাম। বলা না বলা আরও অনেক কথা ঠোঁটের আগায় ঝুলে রইল, পেটে জমারা অভিযোগের বহর। নূরের কান্না দেখে মন গলে গেল সবার, কিন্তু প্রকাশ করল না কিছুতেই। সে একই রকম মুখ করে আরও কিছু কঠিন কথা বলবে, তার আগে বাইরে থেকে ছুটে এলো মারিয়ার বড় বোন, বুকে তার 1 বছর বয়সী ছোট বাচ্চাকে নিয়ে। তিনি এসেই তারা দেখলেন, বাচ্চাটাকে বুকে নিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি যাও, আব্বা আম্মা আইতেছে, দেখলে কেলেঙ্কারি হইব। সময় শেষ। শুরুর বিচ্ছেদ, প্রথম বিদায়। স্মিতার বুকে পাথর চেপে উঠে দাঁড়ালো। মারিয়া আর ওসমান ওদিকে তাকে বলল, যাইতেছিস, ভালো থাকিস। ওসমান দুহাতে দুপাশ থেকে আঁকড়ে ধরল মারিয়া আর স্মিতার 2 হাত। ক্ষত বিক্ষত কণ্ঠে আওড়ালো, জিন্দা থাকিস, ভালো থাকিস। ভর সন্ধ্যা, পশ্চিম আকাশে আলোটুকু গিলে খেয়েছে ঘনিয়ে আসা অন্ধকার। দূরের মসজিদ থেকে ভেসে আসা মাগরিবের আজানের শেষ ধ্বনি মিলিয়ে যেতেই পুরো বাড়ি জুড়ে নেমে এলো এক টুকরো নরম বিষণ্ণতা। মাগরিবের নামাজ শেষ করে উঠোনে এক কোণে ছোট্ট রান্নাঘরটা অনেকক্ষণ হলো ঢুকেছে। রান্নাঘরের ভেতর উবু হয়ে বসে আছে সে। সামনে মাটির চুলো, শুকনো লাকড়ি দিয়ে একটার পর একটা গুঁড়ি দিচ্ছে। আগুনের ধরতে হলদেটে শিখাগুলো দপদপ করে উঠল চুলায়। চুলার উপরে রাখা কালচে হাঁড়িটা চায়ের পানি গরম হচ্ছে, টকবক করে শব্দ তুলে ফুটতে শুরু করেছে। শব্দ করে শুকিয়ে যাচ্ছে, অথচ
নূরের কোনো খবর নেই। সকালের ঘটনাগুলো মাথার ভেতর ঘুরছে অনবরত। কিছু কিছু কথা মানুষের শরীরে লাগে না, সরাসরি গিয়ে বসে আত্মায়। ওসমান, স্মিতা আর মারিয়ার বলা বাক্যগুলো তার বুকের ভেতর কাঁটার মতো আটকে আছে এখনো। এক ধ্যানে কথাগুলো ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে গেলে নীরের। এক ফোঁটা দু ফোঁটা করে নিঃশব্দে কয়েক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল তার গালে। চুলার আগুনে সেই জল চিকচিক করে উঠল, ঠিক যেমন ভাঙা স্বপ্ন শেষ আলোয় একেবারে ঝলসে যায়। ঠিক তখনই উঠান থেকে ভেসে এলো কারো হাঁটার শব্দ। নূরের বুকটা ধক করে উঠল। সে তড়িঘড়ি করে ওড়নাটা টেনে ফেলল মুখ। আঙুলের ডগা দিয়ে চোখের পানি মুছে নিল দ্রুত। রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো মুসা। আজ তার মুখে সেই চিরচেনা গাম্ভীর্য নেই। চোখ দুটো অদ্ভুত গভীর। নূর টের পেয়ে আরেকটু উবু হলো। ব্যস্ত হাতে বাড়ালো চুলার আগুন, অথচ পানি শুকিয়ে পাতিল পড়ছে সেদিকে তার খেয়াল নেই। মুসা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, স্থির তাকিয়ে রইল নূরের দিকে। একটা শুকনো ঢোক গিলে ভারী গলা বলল, কান্তাসস? নূর হাত তুলে আবারও ভালো করে মুছে নিল চোখের পানি। মনে হলো মানুষটার কাছে কান্না ধরা পড়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় অপমান হয়ে যাবে। নূরের পক্ষ থেকে উত্তর না পেয়ে এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো মুসা। নিজের জায়গা থেকে আরেকটু এগিয়ে এসে অনুভূতিহীন কণ্ঠে বলল, কি কথা কোস না কেন? নূরের বুকের ভেতরটা জমে থাকা কষ্টটা রূপ নিল বিরক্তিতে। দাঁতে দাঁত চেপে তিরিক্ষি কণ্ঠে বলল, কাঁদতেছি শখে। মুসা ঠোঁট বাঁকিয়ে আসলো। রান্নাঘরে মুড়ি বেড়ার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, শখের কেজি ৮০ তোলা, ভালো হইয়া কইরা কান। নূরের চোখ সঙ্গে সঙ্গে ঝিলিক দিয়ে উঠল ক্ষোভে। মানুষটা সবসময় এমন কেন? তার বুক ভেঙে যাওয়ার এই অসময়ে লোকটা এমন খোঁচা মারা কথা কিছুতেই সহ্য হলো না তার। সে কর্কশ কণ্ঠে বলল, এখান থেকে আপনি যান, আর কখনো আইবেন না আমার সামনে। মান, অভিমান, অনুযোগ কোনোটাই দেখা গেল না মুসার চোখে। সে শুষ্ক মুখে খুব সহজ করে বলল, না আইলাম। আবার নীরবতা, নিশ্চুপ নিঃশব্দ কাটল কয়েক পলক। মুসা তার পেছনে লুকিয়ে রাখা হাতটা আনলো নূরের দিকে বাড়ি দিয়ে বলল, নে ধর। নূর ভুরু কুচকে তাকালো। মুসা হাতে ব্যাগ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? মুসার কণ্ঠটা আশ্চর্য রকম কোমল হয়ে এলো এবার। সহজভাবে বলতে খুব বেগ পোহাতে হলো। তারপর ঢোক গিলে আমতা আমতা করে বলল, গাবের ফুল আর একটা শাড়ি। নূর হতভম্ব, তার চোখ বিস্ময়, মুখ সংশয়। বিহ্বলিত কণ্ঠে আওড়াল, কি করুম? মুসা খড়খড় গলা বলল, মালা বানাইছি, খোঁপায় লাগাইস। নূর এবার সত্যি বিভ্রান্ত হলো। কাঁদতে কাঁদতে ভারী হয়ে থাকা মনে জেগে উঠল আলোড়ন। ফুলগুলো নাজুক হাতে ছুঁয়ে বলল, এই ফুলের মালা কেউ পরে নাকি? কিছু সোজা হয়ে দাঁড়ালো মুসা। তার দৃষ্টি নূরের এলোমেলো ঘোমটায়। নীরব মুগ্ধতা ভরা কণ্ঠে বলল, সব ফুল গোলাপ হওয়া লাগে না, কিছু ফুলের ইচ্ছে থাকে কোনো এক মায়াবতীর চুলে হারাই নিজের সৌরভ রেখে যাওয়ার। কথা শুনে কেমন মোচড় দিয়ে উঠল নূরের বুকের ভেতর। মুসাকে রুক্ষ চেহারায় আড়লে জমে থাকা কোমলতা টের পেতে ঢর পড়িয়ে উঠল বুক। নিজের অস্থিরতা লুকাতে শ্রীয়মান স্বর বলল, তা কী উপলক্ষে সাজমু? এইবার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না মুসা। কথাটা আটকে গেল বুক পাঁজরে, খাঁচায়। রয়েস হয়ে বলল, পরশু তো অন্যের জন্য সাজবি, আজকে না হয় আমার জন্য সাজ। চুলের আগুনটা লক করে উঠছে। হাতে ধরা গাবের ফুলের মালাটা কাঁচা সৌরভ সরাচ্ছে, অথচ সেই মিষ্টি সৌরভ নূরের ভেতরে তীব্র অস্থিরতাকে শান্ত করতে পারছে না। বুকের ভেতরটা অনুভূতির সাথে যুদ্ধ শুরু করছে। কোনটা ঘৃণা, কোনটা অভিমান, আবার কোনটা ভালোবাসা, সে নিজেই আলাদা করতে পারছে না। রুদ্ধকর অনুভূতির জাতাকলে পিষ্ট হয়ে চোখ দুটো হয়ে উঠল লাল। নিঃশ্বাস হলো ভারী। অনুভূতির নামে হৃদয়ের জমাট বাঁধা ক্ষোভটা ছিটকে বেরিয়ে এলো। শাড়িটা মুসার দিকে এগিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফেরত নিয়ে যান, একটা ধর্ষকের জন্য সাজতে পারব না আমি। আশ্চর্যজনকভাবে মুসার মুখের কোনো পরিবর্তন এলো না, শুধু সূক্ষ্ম শক্ত হয়ে এলো চোয়াল। নূরের অভিযোগ নতুন না, অভ্যস্ত সে। তাই সেভাবে বলল, দেওয়ার জিনিস ফেরত দিতে নেই, তুই বরং ফেলাই দিস। এই মানুষটা কি মানুষ নাকি পাথর? কথায় কথায় অপমান করার পরও একটা ভুরু পর্যন্ত কাঁপল না, উধাও হলো না চেহারা জুড়ে রাজত্ব করা নির্লিপ্ততা। নূর তাকিয়ে রইল শাড়িটা মুঠোয় চেপে ধরে অস্ফুট স্বরে আওড়াল, শাড়িটা? মুসা চোখ নামালো, আঙুলের চুলের আগুনের দিকে তাকিয়ে খুব সাধারণ ভঙ্গিতে বলল, রোজগারের টাকায় কেনা, শাড়ি কেনার পর টাকা হয়নি, তাই ফুল কিনতে পারিনি।
নূরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে মানুষটাকে সে ঘৃণা করতে চায়, যে মানুষটার জন্য তার মনের ভেতরে লেখা হয়েছে ঘৃণার দলে, সে মানুষকে কখনো তার সাথে ভালোভাবে কথা বলেনি, ভাঙেনি সত্য মিথ্যার দেওয়াল। সে মানুষের কাঠখোট্টা গলায় বলা মাফ কথাগুলো এত কেন টানে থাকে? কেন মনে হয় এই লোকটা আর যাই হোক কখনো তার ক্ষতি করতে পারে না? কথাগুলো ভেবে একটা শুষ্ক ঢোক গিলল নূর। বিবাহিত হয়ে অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন সে দেখতে চায় না, কিন্তু তার বৈধ স্বামীর পরিচয়টাও বলতে পারে না বুক চিতিয়ে। এ পুরুষ রহস্যময়, নিজেকে ঢেকে রেখেছে রংনা রাজনীতির জালে। সেই জাল ছিঁড়ে হয়তো কখনো সত্য জানা হবে না, হয়তো পরশু একটা কবর হবে, জানাজা হবে এক অদৃশ্য সম্পর্কের। নূর দীর্ঘশ্বাস ফেলল, ছলছল চোখে চাইল, ভেজা গলায় জিজ্ঞাসা করল, আমি সাজলে খুশি হইবেন? সোজাসাপটা উত্তরে অভ্যস্ত নয় মুসা। সে কুর হেসে রহস্যময় কণ্ঠে আওড়ালো, বেওয়ারিশ মনের খবর ঠিকঠাক বলতে জানি না আমি। বেওয়ারিশ? সেটা আবার কি? শব্দটা মনে মনে বেশ কয়েকবার আওড়ালো নূর। মুসা উদ্বিগ্ন চোখের দিকে তাকিয়ে খড়খড়ে কণ্ঠে বলল, বুঝবি না তাই প্রশ্ন করিস না। শত প্রশ্নের ভেতর পড়ছে আর আপনি বলতেছেন প্রশ্ন করতাম না? মুসার হাবভাব ছন্নছাড়া, নয়ন একটু জায়গায় স্থির নেই। সে নূরকে একটুখানি প্রশ্রয় দিয়ে বলল, আচ্ছা বল শুনছি। সঙ্গে সঙ্গে প্রশ্ন করল নূর। কিছুক্ষণ তাকিয়ে রইল মুসার দিকে, গলা কাঁপছে, চোখে আশা হারানো আতঙ্ক। তবু এক বুক আশা নিয়ে বললেন, আপনি না তাই না? যে মানুষ নারীকে মা ভাবে সে মানুষ নারীকে করতে পারে না। মুসা হেয়ালি করল, বরাবরের মতো প্রশ্নটার জবাব দিল ঘুরিয়ে পিছিয়ে। একই প্রশ্ন কয় অ্যাঙ্গেলে জিগাইবে, উত্তর সব অ্যাঙ্গেলে থেকেই পজিটিভ। আশা হতো হবে জেনেও বুক ভরা আশা নিয়ে কাঙ্ক্ষিত পুরুষটার দিকে তাকিয়ে থাকা যে যন্ত্রণা, সেটা বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছে নূর। এই যেমন মুসার উত্তর শুনে বুকের ভাঙন আরও দগ্ধ কণ্ঠে বলল, একবার বলেন আপনি নন, আমি সব ছেড়ে চলে আসব। মুসার সমস্ত তা কেঁপে উঠল হঠাৎ। মুসা খুব ভালো করে জানে নূরের বেলা এই একটা বাক্য তার ক্ষুধার্ত হৃদয়ে শ্রেষ্ঠ প্রলোভন। এই প্রলোভনকে সে এড়িয়ে চলছে বিগত কয়েক বছর। শুধু একবার না বললে হয়তো সব বদলে যাবে। এই মোমের পুতুলের মতো দেখতে কোমল মেয়েটা তার হয়ে যাবে। কিন্তু তারপর যদি সত্যের চেয়ে ভয়ঙ্কর বাস্তবতা সে ছিঁড়ে ফেলে থাকে, তখন তো পাপ বেড়ে যাবে। একটা ভুলকে আগলে রাখতে না পারার গ্লানিতে ঠাঁই পাবে না কবরে। মুসা তার হাত বাড়িয়ে নিল, স্নেহমাখা হাতটা নূরের গাল ছুঁয়ে উঠল মাথায়। উপর শক্ত অথচ ভেতর থেকে ভঙ্গুর মেয়েটার সমস্ত না বলা কথাগুলো বুঝে গেল এক লহমায়। তরল গলায় বলল, তুই মায়ায় ভিজে গেছিস, অথচ যার জন্য ভিজছিস সে শুকনো কাঠের মানুষ। সে মাথা নিচু করে ভাঙা গলায় এলো কান্না আবেগতাড়িত হয়ে বলল, আমি তো তাকে ঋতুর মতো সুন্দর দেখতে চেয়েছিলাম মুসাভাই, অথচ সে আমার সব বসন্ত শুকিয়ে দিল। নূরের সাথে এত ভালো কথায় পোষাচ্ছে না মুসার। মেয়েটার চোখের দিকে তাকালে অতীত ভুলতে ইচ্ছা করে, আপন করতে ইচ্ছে করে বর্তমানে, কিন্তু তা তো হাওয়ার নয়। মুসা একা, উপরওয়ালা তাআলা তাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে একা এক উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য পূরণ ছাড়া সে বেঁচে থাকা অর্থহীন। মুসা এগিয়ে গেল, পকেট থেকে একটা সিগারেট বের করে গুঁজল দুই ঠোঁটের মাঝে। তারপর ঝুঁকে গিয়ে চুলের ভেতর থেকে একটা লাকড়ি টেনে এনে ধরালো আগুনে। নূর ফ্যাল করে তাকিয়ে দেখল মুসার কর্মকাণ্ড। খসে পড়া মুখ ঢাকা ওড়না প্রান্ত, ঘোমটাটা পিছলে নেমে গেল কাঁধ অব্দি। মাথা ভর্তি একগুচ্ছ ছোট চুল হুড়মুড়ি এসে পড়ল তার মুখের উপর। মুসার হাতে ধরা লাকড়ির আগুন দপদপ করছে তার ফর্সা ত্বক। মুসা এক ধ্যানে তাকিয়ে রইল নূরের দীপ্তময় চেহারার দিকে। লাকড়ি আগুন জ্বলতে জ্বলতে হাত পর্যন্ত পৌঁছে গেল তার, ছ্যাঁকা দিল তারা খসখসে চামড়ায়। অথচ নির্জীব নিরাবেগ। সে তামাটে ঠোঁট গোল করে সিগারেট ধোয়া নূরের মুখের উপর দিয়ে উড়ি দিতে খুক খুক করে কেসে উঠল নূর। মুসা হাত বাড়িয়ে দুই আঙ্গুল দিয়ে টিপে ধরল তার নাক। নূরের নিঃশ্বাস স্বাভাবিক হওয়ার অপেক্ষা করে গুনে গুনে 2 সেকেন্ড, তারপর খড়খড় গলায় উগরে দিল মনের কোঠায় বন্দি রেখা এক নির্মম সত্য কথা, আমি নিকোটিনের শেষ হায়াতি। যত চাইবি তত বিষ, যত পান করবি তত মৃত্যু। নূর শ্বাস টানল লম্বা করে, জলাধারা চোখে তাকালো হাতের মালার দিকে, কণ্ঠ নরম। নূর শ্বাস টানল লম্বা করে, জলাধার চোখে তাকালো হাতের মালার দিকে, কণ্ঠে নরম অভিযোগ টেনে বলল, ফুল কুড়াইয়া মালা গাঁথলেন
কিন্তু যার জন্য আনলেন তার খোঁপায় লাগাই দিলেন না? মুসার মুখের নির্লিপ্ততা ভাঙল প্রথমবারের মতো। নূরের গলে যাওয়া গলার স্বরটা বলে দিল মেয়েটা ধরে ফেলেছে তার সমস্ত মিথ্যাচার, জেনে গিয়ে বুক বেঁধেছে নতুন করে। এই অতি বুদ্ধিমতী বোকা মেয়ে তার স্পর্শ চাচ্ছে, স্বীকৃতি যাচ্ছে বুঝতে পেরে আত্মঘিনে এক পা করে পিছিয়ে যেতে শুরু করলো মুসা। কণ্ঠে কবরের মতো ঠান্ডা বিষাদ টেনে আওড়ালো, আমি ছুলে তোর কলঙ্ক ফুরাবে না কঙ্কাবতী, তোর খোপা অভিশাপ দিব আমারে। রিক্সা হারানোর পর থেকে রাজমিস্ত্রি কাজ শুরু করেছে বসির। আজ 3 দিন হাজিরার টাকা আটকে আছে মালিকের হাতে। এদিকে নূরের বিয়ে চলে এসেছে, এলাকার সমিতি থেকে কিস্তিতে 20,000 টাকা তুলছে জামাইকে একটা আংটি আর বিয়ের অনুষ্ঠানে খরচ করার জন্য। এছাড়া হাতে আর টাকা নেই। আর কয়দিন পর মেয়েটার পরের ঘরে চলে যাবে বাবার চোখের সামনে। যে কয়টা দিন আছে, এই কয়দিন যদি মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে না পারে, তাহলে এই আক্ষেপ মৃত্যুর দিন পর্যন্ত বুকের মধ্যে কাটার মতো বিঁধে থাকবে বসিরে। সেই ভাবনা থেকে সমিতি থেকে বেরিয়ে বাড়ি না গিয়ে সোজা ঢুকে পড়ল কসাইয়ের দোকানে। দোকানে ঝুলে থাকা লাল তাজা মাংসগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুকনো গলা বলল, হাড়তের মিলাই 1 কেজি দেন না? বলার সঙ্গে সঙ্গে কসাই মাংস কেটে ওজন করে প্যাকেট ধরিয়ে দিল। বসির 1,000 টাকার নোট বাড়িয়ে দিল দোকানদারের দিকে। দোকানদার টাকাটা হাতে পেয়ে দোকানদার ভুরু কুচকে বলল, ভাই ভাঙতি নেই? একটু বসেন, পাশের দোকান থেকে ভাঙতি এনে। বসির মাথা নেড়ে দাঁড়িয়ে, হাতের মাংসের প্যাকেট, খুব ক্ষীণ একটা হাসি। কতদিন পর নূরের জন্য গরুর মাংস কিনেছে। মেয়েটার সে ছোটবেলা থেকে গোস্ত দেখলে খুশি হতো, আজকে নিশ্চয় খুশি হবে। দোকানদার পাশের দোকানে যাওয়ার মিনিট খানেক পরে ফিরে এলো। বসিরকে ভাঙতির টাকা বুঝিয়ে দিয়ে বাকি টাকা রাখার জন্য খুললো ক্যাশ ড্রয়ার। ড্রয়ার খুলতে মুখের রং বদলে গেল লোকটার। চমকে তাকালো বসির দিকে। লোকটাকে এভাবে তাকাতে থেকে বসির অপ্রস্তুত হলো কিছুটা। লোকটা ড্রয়ার ভালো করে দেখলো, তারপর আবার চেঁচিয়ে উঠল, আমার টাকা কই? দোকানদার তেড়ে এলো বসির দিকে। বসির ছাড়া এই মুহূর্তে দোকানে কেউ ছিল না, তাই স্বাভাবিকভাবে সন্দেহ তার উপরে এসে পড়ল। দোকানদার রীতিমতো বসিরের কলার ধরে হিসিয়ে বলল, সত্যি করে কও, আমার টাকা কই? বসির থতমত খেয়ে গেল, ভয়ে আতঙ্কে শুকিয়ে গেল গলা। কি কন ভাই, আমি আপনার টাকার ব্যাপারে কিছু জানি না। চিল্লাপাল্লা হইচই এগিয়ে গেল সব কিছু। প্রয়োজনে প্রায় অনেক দোকান থেকে ছুটে এলো দোকানদারেরা। ঘটনা শুনে তদন্ত করার পড়ল না। তাদের মুখে মুখে ঘোষণা হলো, ল্যাংটা করে চেক করেন, চেহারা দেখলে তো বোঝা যায় চোরের চোর মনে হয়। বসির বুক কেঁপে উঠল। সে বারবার মাথা নাড়ে হাত জোর করে অসহায় কণ্ঠে বলল, আল্লাহর কসম আমি কোনো টাকা নিইনি। কিন্তু কে শুনে কার কথা? কয়েকজন একসাথে চেপে ধরে তাকে পিঠের উপর পড়ল কয়েকটা কিল ঘুষি। একজন তার পকেট হাতড়ালো, কিছু পেল না। আরেকজন টেনে ধরল লুঙ্গি। বসির 2 হাতে আটকানোর চেষ্টা করলো, চোখে আতঙ্ক, মুখে অসহায়তা। গরিবের একমাত্র অহংকার তার সম্মান। খানি বাঁচানোর চেষ্টা হাউম্য করে বলল, কইরেন না ভাই, এই জুলুম কইরেন না। কিন্তু কেউ থামল না। এক টানে খুলে নিল বসিরের লুঙ্গি। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল কুচিতে গুজে রাখা কাগজে মোড়ানো 20,000 টাকা। বসিরের পরনে ঢিলা শার্ট কোমরে ছড়িয়ে পড়তে নিচে নামানো, তাতে কিছুটা ঢাকা পড়ল লজ্জাস্থান। অথচ অসহায় বাবার সেই খেয়াল নেই। সে হুড়মুড় খেয়ে কুড়িয়ে নিল তার শেষ সম্বল, তার মেয়ের সুখের বান্ডেল বুকে চেপে ধরে আর্তনাদ করে উঠল, ও খোদা, এই জুলুম আমি বান্দা সহ্য করি, কিন্তু তুই করিস না। বসিরের 2 হাত পেছনে মোটা দড়ি দিয়ে বাঁধা, লজ্জাস্থান প্রায় উন্মুক্ত, ধুলো লেগে আছে হাঁটুতে, কপালে শুকিয়ে যাওয়া ঘামের রেখা, মাথাটা নিচু। পৃথিবীর সমস্ত লজ্জা সে চেপে ধরছে, নুইয়ে রেখেছে তার ঘাড়ে। সে কথা বলছে না, প্রতিবাদ করছে না। বিচার বিবেকহীন মানুষগুলো তার কণ্ঠনালীতে ছুরি চালিয়ে করে দিয়েছে ক্ষতবিক্ষত। এমন সময় বাজারে পশ্চিম থেকে উন্মাদের মতো দৌড়ে এলো জামিলা। পাড়ার একটা ছেলের মুখে খবর পেয়ে ছুটে এসেছে। বোরখা পরার সময় পায়নি, হয়তো স্বামীর বিপদের কথা শুনে মাথা থেকে বেরিয়ে গেছিল। সে অবস্থায় দাঁড়িয়ে খবরটা শুনছিল, সে অবস্থায় ছুটতে এসেছে সে। চুলের খোপা খুলে গেছে দৌড়াতে দৌড়ে, অর্ধেক চুল বাতাসে উঠছে, হাঁপাতে হাঁপাতে উঠানামা করছে বুক।
বাজারে ঢুকে শাড়ির আঁচল টেনে মাথাটা ঢাকলো কোনো মতে। ভিড় ঠেলে সামনে এসে দাঁড়াতে থমকে গেল সে। থেমে গেল তার পৃথিবী। অসহায় চোখ দুটি স্থির হয়ে আটকে রইল নিজের স্বামীর উপর। তপ্তরতে নিজের পিঠ পুড়িয়ে সংসারের চাল কিনে আনে যে মানুষটা, সে নিজের জন্য কখনো নতুন জামা কিনে না, সেই মানুষটা দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে সবার আগে জিজ্ঞাসা করে স্ত্রী সন্তানের কথা। সেই মানুষটা ভরা বাজারে এতগুলো মানুষের সামনে প্রায় উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে। জামিলার বুকের ভিতরটা তীব্র মোচড় দিয়ে উঠল, কেঁপে উঠল রুহ পর্যন্ত। মনে হলো এই মানুষগুলো তার 17 বছর সংসারটাকে ছিঁড়ে ছিঁড়ে অপমান করছে। সে হোঁচট খেতে খেতে ছুটে নিজের শাড়ির আঁচল টেনে এনে মারিয়া হয়ে ঢাকতে থাকলো বসিরের নগ্ন স্থান। কাঁপছে হাত, এলোমেলো নিঃশ্বাস, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ছোট্ট আঁচলটা যথেষ্ট না, বারবার টানছে, ঢাকার চেষ্টা করছে। শুধু শরীর না, স্বামীর অপমানে ঢাকতে পাগল প্রায় এ রমণী। কিন্তু হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। ব্যর্থ হয়ে অসহায়ের মতো চারপাশে তাকালো। মাটিতে পড়ে থাকা পদ্মদলিত লুঙ্গিটা দেখে হাঁটু গেড়ে বসে পড়ল জামিলা। লুঙ্গিটা তুলে নিয়ে স্বামীর ছিন্ন বিচ্ছিন্ন ইজ্জত কোনো রকমে ঢাকলো। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে বলল, আপনারে এনারে এমনে বাইন্ধে রাখছে কেন? ছাড়েন এনারে। ভিড় থেকে এগিয়ে এলো সেই দোকানদার। ঠোঁটে অবজ্ঞা নিয়ে বলল, চোরেরে এমনে না বানলে কেমনে বাঁধে? অবিশ্বাসে বুক চিরে এলো জামিলা। তোতলাতে তোতলাতে বলল, চোর মানে কি চুরি করছে আমার স্বামী? দোকানদার কণ্ঠ চড়াও করে বলল, টাকা, ক্যাশ 20,000 টাকা চুরি করছে। জামিলা চোখ বড় বড় করে তাকালো। বসিরের দুই কাঁধ চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওই ওই কি কইতেছে এনারা? তুমি টাকা চুরি করো নাই কও? স্ত্রীর চোখে আতঙ্ক, বিশ্বাস ভাঙা কান্না সহ্য করার শক্তি নেই বসিরের। তার ঠোঁট কাঁপলো, মাথাটা নিচু হয়ে আর একটু ক্ষতবিক্ষত কণ্ঠে বলল, করি নেই। কই নেই জামিলা? নূরের বিয়ের জন্য কিস্তিতে যেই 20,000 টাকা উঠাইছি, ওই টাকা নিয়ে বাজারে আনছিলাম মাইয়াটার জন্য গোস্ত কিনতে। স্বামীর অসুস্থ চোখের সামনে সহ্য করতে না পারে কাঁধ কাঁপিয়ে কেঁদে উঠল জামিলা। আর কিছু বলবে তার আগে ভেসে উঠল নূরের আকুল কণ্ঠের ডাক, আব্বা, আব্বারে। বসিরের বুক কেঁপে উঠল, চুরমার হয়ে গেল যন্ত্রণার শেষ বস্ত্রটুকু। এতক্ষণ যা সহ্য করেছে সব কিছু মিলিয়ে এই মুহূর্তটা সমান যন্ত্রণা হয়নি বসিরের। এই অবস্থায় এত অসম্মান হয়ে সোজা মাটির নিচে ঢুকে যেতে চাইল বসিরে। মেয়েকে এ সময় ভরা বাজারে দেখতে তার কলিজা ছ্যাদ করে উঠল। জামিলা হুড়মুড় করে নূরের দিকে এগিয়ে এসে কাপা স্বরে ধমকে উঠল, তুই তুই এনে আইলি কেন নূর? তোরে বাড়ি থেকে বাড়িতে মানা করছিলাম না? নূর ছুটে এসে বাবার সামনে দাঁড়ালো, হৃদয় নিংড়ে দহনে বলল, আব্বা এমন বিপদে আমি বাড়িতে কেমনে থাকতাম আম্মা? জামিলা নাক টানল, চোখ মুছে নিজেকে সামলিয়ে অভিনয় করলো মিছিমিছি। নূরকে বাড়িতে পাঠানোর জন্য কড়া কণ্ঠে বলল, যা বাড়িতে যা, তোর আব্বা আজ এই অবস্থা তোর জন্য। তোর জন্য গোস্ত কিনতে আই না, আজকে চোর হইতে হলো, মায়ের খাইতে হলো। তুই যে আমাকে জীবনে অপয়া, তোর এখন বিশ্বাস হইতেছে? নূর স্থবির, বোরখা চড়ানো গায়ে, মুখ ঢাকা, নিকাবের আড়ালে উঁকি মারা চোখ দুটো টলমলো, জলে টইটুম্বুর, অথচ এক ফোঁটা গড়িয়ে পড়তে দিল না মেয়েটা। অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, বিশ্বাস হওয়া আর না হওয়ার কি আছে আম্মা? আমারে পেটে ধরা মা যখন কইতেছে আমি অপয়া, তার মানে আমি অপয়া। কথাটা বলেই জামিলা পাশ কাটিয়ে সবার সামনে এসে মুখোমুখি দাঁড়ালো নূর। দোকানদারের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, আমার আব্বা কয় টাকা চুরি করছে? দোকানদার গলা শক্ত করে বলল, আমার টাকা। নূরের মুখের কোনো পরিবর্তন নেই। সে আবার জিজ্ঞেস করলো, কত টাকা চুরি করছে? 20,000। আপনি আমার আব্বার কাছে কয় টাকা পেয়েছেন? 19,000। আর 1,000 পাইলেন না কেন? দোকানটা একটু থতমত খেলো খানিক, পরপর নিজেকে সামলে বলল, সেটা তো তোর বাপ ভালো কইতে পারবো। নূরের মাথা নিচু, চোখ দুটো চিকচিক করছে। সে অন্তত বিনয় কণ্ঠে বলল, বেয়াদবি নেবেন না চাচা। আপনি যে টাকা নিয়ে গেছেন ওই টাকা আমার আব্বার। দয়া করে টাকাগুলো ফেরত দিয়ে দেন। দোকানদার গর্জে উঠল, চওড়া গলায় বলল, তোর বাপ আমার টাকা চুরি করছে? আমি আমার টাকা কেন ফেরত দিতে যাবো? নূরের গলার স্বর ভাঙল, মাথা নুয়ে তাকালো কেবল। নম্র কণ্ঠ বলল, আমার আব্বা আমার বিয়ের জন্য কিস্তিতে টাকা উঠেছে চাচা, এই টাকা আমার আব্বারে দেন। দোকানদার মুখ শক্ত, চোয়াল শক্ত, কণ্ঠে সেই রকম দাপট খাটিয়ে বলল, না, এই টাকা আমার, তোর বাপ চুরি করছে। নূরের চোখ দিয়ে জল গড়িয়ে ভিজল, নিকাব
মুমূর্ষু কণ্ঠে আর একটু সংযত সশস্ত্র করে বলল, চাচা আপনার আল্লাহর দোহাই লেগে আমার আব্বারে জোর করিয়ে না। টাকা আমার আব্বার। এই টাকার জন্য পুরো একটা বছর আমার বাবা কিস্তি চালিয়ে দেবো। টাকা ফেরত দেন। লোকটা চোখে মুখে তাচ্ছিল্য আর বাঁকা কণ্ঠে বলল, যদি ফেরত না দিই? ভদ্রতার খাতিরে নূরের মাথা এখনো নোয়ানো। খুব আস্তে করে বলল, আমার মা আমারই অপয়া করে চাচা। আমি যার দিকে তাকাই সে ভস্ম হয়ে যায়। আমি কিন্তু অতি বেয়াদব হইতে জানি। দোকানদার হেসে উঠল, অবজ্ঞা ভরা কণ্ঠে বলল, ক্ষমতার দম্ভ নিয়ে এক পা সামনে এসে বলল, হুমকি দিতেছস? নূর চোখ তুলে তাকালো লোকটার দিকে। চোখের পলক অবধি না নাড়িয়ে ধারালো ছুরির মতো গলায় বলল, টাকার হিসাব বুঝেন, হুমকি বুঝেন না? জিগাইতে হয় কেন? অপমানে মুখ লাল হয়ে গেল লোকটার। কণ্ঠে থেকে ধেয়ে এলো কদর্য হুমকি। মাইয়া মাইয়ের মতো থাক, হয়তো বাপের মতো তোরও ল্যাংটা করে পিটাবো। নূর ভুকুটি তুলে ব্যঙ্গ করে বলল, যদি আপনারই ল্যাংটা করে তাহলে কি হইব? রাগে দোকানদারের চোখ রক্তবর্ণ হলো এ পর্যায়ে। নূরের চোখ কাছে আঙুল নাচিয়ে চেঁচিয়ে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। এরেই তো চোরের মায়ের বড় গলা। নূর সিদ্ধারা শক্ত করে দাঁড়িয়েছে, গলায় কাঁপুনি নেই, কেবল অবিশ্বাসের দৃঢ়তা। লোকটা তখন আঙ্গুল তুলে বলল, দাঁতে দাঁত খিচে বলল, আমি আবার কইতেছি চাচা, আমার আব্বা চোর না। দোকানদার ইচ্ছে করে আর একটু উস্কে দিল নূরকে, গলা জোর বাড়িয়ে বলল, আমিও কইতেছি তোর বাপ চোর চোর চোর। বসে মাথা নিচু করে ফেলল। এবার অপমানে মেয়ের চোখের দিকে তাকাতে পারল না। নিজের অসম্মানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নিজের সন্তান, এই জন্য একজন বাবার জন্য পৃথিবীর সবচেয়ে অসহনীয় যন্ত্রণা। ওদিকে নূরের বুক ওঠানামা করছে, চোখ দুটো রক্তাভ, কপালে শিরা ফুলে উঠছে। এতক্ষণ ধরে নিজের ভিতরে যে আগ্নেয়গিরি চেপে রেখেছিল সেটা এখন বিস্ফোরণের ঠিক আগ মুহূর্ত এসে ঠেকেছে। সে আর এক সেকেন্ডও দাঁড়াল না, পাগলের মতো ছুটে গেল কসাইয়ের দোকানের ভিতর। ঝুলন্ত মাংসের পাশে রাখা বিশাল চাপাতিটা তুলে নিল হাতে। এমন কাণ্ডে ঘাবড়ালো সবাই। হইচই পড়ে গেল চারপাশে। আরে এই মাইয়ে কী করে? নূর থেমে নেই। সে দৌড়ে এসে সরাসরি দোকানদারের সামনে দাঁড়ালো। অতঃপর কেউ কিছু বুঝে ওঠার আগে চাপাতিতে চেপে ধরল লোকটার গলার ঠিক নিচে। রাগে হেসে বলল, ওই, আপনি কইতেছিলেন আমার আব্বা চোর না? সব কিছু এত দ্রুত ঘটল যে দোকানদার প্রথমে বুঝতে পারল না, আত্মরক্ষার সুযোগ পেল না। বলা যায় না। নূরের থাবার নিচে পড়ে ঠোঁট শুকিয়ে গেল মুহূর্তে। চারপাশের লোকজন একসাথে চিৎকার করে উঠল। নূরকে থামানোর জন্য বলল, আরে এই লেদা মেয়ে কী করতেছে, ধরে রে। কয়েকজন হন্তদন্ত এগিয়ে আসতে নিলে নূর চাপাতিটা আরো শক্ত করে চেপে ধরল দোকানদারের গলায়। চোখ রাঙিয়ে গর্জে উঠল, এই সাবধান, কেউ এক পা আগালে আমি এনার কাল্লা আলাদা করে ফেলাই দিমু। সবাই ভয়ে পেছনে সরতে বাধ্য হলো এক প্রকার। দোকানদার শরীর কাঁপছে এখন, দাপুটে মুখের রং উধাও, গলার কাছে চাপাতি ঠান্ডা ধার অনুভব করতে হাঁটু দুর্বল হয়ে গেল। তোতলা তোতলা বলল, আরে এই মেয়ে পাগল নাকি? লেদা মেয়ে শরীরে এত সাহস কোত্থেকে এলো? ভিড়ের ভেতর থেকে একজন থুতু টিচিয়ে পদচিপে বলল, বিষ ভরা। এসব মায়েরা খালি বোম্বাই মরিচ লাগিয়ে দেওয়া উচিত, তাহলে যদি বিষ কমে। পেছনে দাঁড়িয়ে থাকা জামিলা কাঁপছে, মুখে আতঙ্ক। বসির তো রীতিমতো কিংকর্তব্যবিমূঢ় হয়ে। তার নরম কোমল স্বভাবের মেয়ে এমন রুদ্রাণীর রূপ দেখে বুক কেঁপে উঠল তার। নূরকে শান্ত করার জন্য কাঁদতে কাঁদতে বলল, নূর কী করতেছ মা, ছাড় অনেক। কাল তোর বিয়ে, আর আজ নতুন করে নিজের গায়ে কলঙ্ক লাগাইস না। নূর ঘাড় ঘুরিয়ে তাকালো বাবার দিকে, চোখে জল নেই। ধুধু মরুভূমির বাড়ি জুড়ে আছে কেবল বহু বছরের জমাট ক্ষত। গলা কাঁপছে না, বরং অস্বাভাবিক শান্ত ভঙ্গিতে বলল, আমি কলঙ্কিত আব্বা, আমি অপয়া, আমি অসভ্য, আমি বেয়াদব, আমি মাডাস, আমি বেডাস, আমি লুচ্চা, আমি নোংরা। এই এলাকায় আমার মতো মাইয়া দুটো নেই। ছোটবেলা থেকে এক শকুন আমার শরীরে হাত দিছে, তাই আমারে তোমরা তোমাকে সমাজ এই উপাধি দিছে। তাহলে এখন নতুন করে দাগ লাগার মতো আমার কি আছে আব্বা? আমার শরীরে যে কোনো জায়গা অবশিষ্ট নেই, আমার হারানোর মতো কিছু নেই। তোমাকেও নাই আব্বা। আমার জন্য তোমাকে মান সম্মান ইজ্জত সেই 5 বছর আগে হারাই গেছে। তাহলে আর কি হারানো ভয়ে বুকে নিয়ে আমারে থামতে গেছো? নূরের তিক্ততায় ভরা খাঁটি সত্য কথাগুলো শেষ হতে ভিড়ের মাঝখান থেকে সামনে এগিয়ে এলো কয়েকজন বোরখা পরাতে মধ্যবয়স্ক মহিলা। তার চোখে মুখে তীব্র ঘৃণা, ঠোঁটে কুটিল বাঁক। আঙ্গুল তুলে নূরের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, দেখছেন সবাই, মাইয়া কত বড় খারাপ, নিজের কলঙ্ক নিজের মুখে চিল্লাই করতেছে।
এমন মাইয়া আমাকে ঘরে থাকলে তাহলে তো ছোট থাকতে বিষ খাবিয়া মাইরে ফেলতাম। বসে চোখ বন্ধ করে ফেলল। তার বুকে লোহার গরম লোহা ঢুকলো মহিলার বলা প্রতিটি শব্দ। এদিকে দোকানদার সাহস পেল, একটু রুক্ষস্বরে বলল, এই ভাইয়া চাপাতি সরা, আমি কিন্তু পুলিশে ডাকবো, তারপর হুগায় লাঠি মারতে মারতে থানায় নিয়ে পড়বো। ভয় নেই? নূর হাসলো। নিকাবের আড়ালে সে হাসি দেখা গেল না। বাঘিনীর নয়নজোড় সামান্য চিকচিক করে উঠল। দ্বিধাহীন ধারালো গলা বলল, পুলিশ আসার আগে আমি যদি এই চাপাতিতে আপনার গলার একটা কোপ দিয়ে দেই, সেটা ভাইব? একটু ভয় আইনেন না মনে মনে? লোকটার ঠোঁট শুকিয়ে সাদা, শুকনো একটা ঢোক গলদঘন করে চুপসানো গলায় বলল, ভালো হইতেছে না কইয়ে দিলাম। আগে বলেন, আপনি প্রত্যেক দিন বেচাকেনার টাকা কি দোকানে রেখে যান নাকি বাড়িতে নিয়ে যান? বাড়িতে নিয়ে যাই। আজকে কয়টা বাজে দোকান খুলছেন? 9টা। আমার আব্বা আপনার কত নম্বর কাস্টমার? কত নম্বর কাস্টমার ছিল? এটি কোন দোকান মনে রেখে? মনে না থাকার কথা না। এখন বাজে বেলা 12টা, আপনি দোকান খুলছেন 9টা, 2 ঘন্টা হইল। আমার আব্বা আপনারে মাইরা বন্ধক রাখছে, তাই আব্বা দোকানে আইয়া আনুমানিক 10টার দিকে। দোকানদার খাপছাড়া ভঙ্গিতে উত্তর দিল, আইলে আইসে, আমার মনে নেই। নূরের কথার জেলে আরেকটু জড়তা নিয়ে লোকটা কুড়কণ্ঠে বলল, আব্বা কত নম্বর কাস্টমার সেটা মনে না থাকলে ক্যাশে কত টাকা আসলো তা রইল কেমনে? মিছা কথা কইতেছেন আপনি। ক্যাশে তো কোনো টাকাই ছিল না। চাপা দিয়ে নিজের প্রাণ ওষ্ঠাগত। তারপর নূরের একটার পর একটা প্রশ্নে হিমশিম খাইয়ে গেল লোকটা। দ্রুত বলল, মনে আছে, মনে হচ্ছে, ক্যাশে 20,000 টাকা ছিল। তোর আবার 5 নম্বর কাস্টমার ছিল। গরু গোস্ত কেজি কত? 600। সব কাস্টমার কয় কেজি গোস্ত কিনছে? 1 কেজি করে। একজন খালি 2 কেজি কিনছে। নূর চাপাতিটা একইভাবে লোকটার গলায় ঠুসে ধরে উপস্থিত সকলের দিকে চেয়েছে, তাকে বলল, আপনারা যারা যারা আমার আব্বারে পিঠাইছেন সবাই ক্যালকুলেটর হাতে নেন, হিসাব আমি দেখাইতেছি। সবার চোখে মুখে বিভ্রান্ত। দোকানদার দৌড়ে গিয়ে নিজের দোকান থেকে হিসাব ক্যালকুলেটর নিয়ে এলো। ইয়ং ছেলেপুলেরা বের করলো। নূর বলল, গরুর গোস্ত কেজি 600। আমার আব্বা 5 নম্বর কাস্টমার। 600 দিয়ে 10 গুণিন। 2 মিনিটের নীরবতা। তারপর নূর নিজে জিজ্ঞেস, কত হয়েছে? লোকগুলো মুখ থমথমে। সবাই একজোটে থেমে থেমে উত্তর দিল, 6,000। সূচক বিরক্তি শব্দ ফেলল নূর। বলল, 10,000 তো হইল না, তাহলে 20,000 আইলো কইতে? নূর বুদ্ধিমত্তা দেখে দোকানদারের কলিজা বেরিয়ে আসার উপক্রম। ধরা পড়ার ভয়ে শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে তাড়াহুড়ো বলল, আমার বলতে ভুলেছে, শুধু একজন না, 3-4 জনে 2 কেজি করে নিছে। আচ্ছা, 3-4 জন না হয় 6 কেজি। 2 কেজি কইরা 7 গুণে গুণে 14 কেজি। 6 দিয়ে গুণ করেন। কথা মতো সবাই গুণ করে। এবার রেজাল্ট আশানুরূপ না হয় মুখের সাথে সাথে সবার কণ্ঠটা নিবিড়। চুপসে কণ্ঠে একজন কেবল বলল, 8,700 হয়েছে। নোট ঠোঁটে উল্টে বিদ্রুপ করে বলল, তা 20,000 কেন হইল না? দোকানদার দফা রফা অবস্থা। এবার সে নিজের দোষ আড়াল করার জন্য বলল, 20,000 হইল না কারণ কারণ ক্যাশে আমার আগের টাকা সহ 20,000 টাকা ছিল। নখ ধমকে উঠল। রাগে গজগজ করে হাতের চাপাতি এমনভাবে উঠল যেন এক কোপে ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে যাবে এক্ষুনি। ক্রোধান্বিত হয়ে বলল, মিছা কথা কইবেন না, একদম মিছা কথা কইবেন না। আপনি ক্যাশে টাকাই আসছিল না। আমার আব্বা গোস্ত কিনা টাকা বাহির করার সময় আমার আব্বার খুচরো দেওয়ার দেইখা পইরা লোভে পড়ে গেছেন। আপনি আমার আব্বার টাকা চুরি করার জন্য নাটক করছেন। টাকা দেন, আমার আব্বার টাকা ফেরত দেন। উপস্থিত জনসব মুখে কুলি বাড়ছিল। একজন এগিয়ে এসে বলল, এই মেয়ে ঠিক কথা কইতেছে, এই দোকানদার তো আসলে শয়তানি দেখা যেতে। নূর একটা দীর্ঘশ্বাস পেল। যেই বাজারে তার আব্বার চোর বলা হয়েছে, সেই বাজারে তার আব্বার নির্দোষ প্রমাণ করে দীর্ঘশ্বাস ছাড়ল। চাপাতি ছুড়ে দিলে মেঝেতে এসে বলল, এবার আপনারা আমার আব্বারে যেমনি পিটাইছেন হেমনি এনারা পিটাইবেন, লুঙ্গি খুইলা। সবাই একে অপরের মুখে তাকালো। কসাই লোকের বংশ ভালো, টাকা পয়সা এমনিতে কম নাই, তাহলে কেন সে গরিবের টাকা মারতে গেল এটা ভেবে কেউ? তবে পরিস্থিতিটা এখানে ধামাচাপা দেওয়ার জন্য একজন আকবরী বলল, আরে কইলেই তো আর হইল না। যদি চুরি সত্যি দোকানদার কইরে থাকে তাহলে একটা বিচার করতে হবে, তারপর আনা বিবেচনা করে শাস্তি। নূর বিরোধিতা করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ, কেন?
চোর তো চোর, আমার আব্বা চোর মনে করে শাস্তি দিতেন, কিন্তু এনারে কেন দিতে পারবেন না? আমার আব্বার বেলায় বিচার কইয়াছিল। এবার আরেকজন এগিয়ে এলো, কসাইয়ের হাত থেকে 19,000 টাকার বান্ডিল বুঝিয়ে দিল। নূরকে বলল, এটা একটা ভুল বোঝাবুঝিছে। তারপর আরেকজন হাঁক ছেড়ে বলল, এই একগার আব্বার দড়ি খুইলে দাও। নূর হেসে কুটি কুটি হলো, নিকাবের আড়ালে দেখা যাবে না বলে শব্দ করে হাসলো না, উপহাস বটে। বাহ, আপনারা দেখে মুখ দেখে খাদিমদারি করা হয়। আমার আব্বা গরিব দেখে চোর সন্দেহ করে মারলেন, অথচ এই লোক চোর প্রমাণ হবার কইতেছেন ভুল। কথা বলতে বলতে ভেতরের পাহাড়সমান তিক্ততা এক ঢোকে গিলে নিল নূর। ধনীর অপরাধ ভুল, গরিবের অপরাধ অপরাধ। নিয়মটা তো শুরুর থেকে অসম করে দিলেন। দেখো মাইয়া, বিষয়টা। লোকটার কথা বলার সুযোগ দিল না নূর। সে হাত উঁচিয়ে মুখের উপর বলল, থামেন। আমি ডা দি কি আমি কইতেছি, আমরা গরিব আর আপনারা ধরি। আমাদের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হইল গরিবের পেট খালি থেকে আর ধনীদের বিবেক। বিবেকহীন ধনীরা দু হাত ভরে বিলাসে থেকে না, আর গরিবরা নিজেদের প্রয়োজন কিনতে পারে না। নূরের এক সেকেন্ডও দাঁড়ানো সমাজ আর সমাজের মানুষ যে তাকে ন্যায় বিচার দিবে না সেটা বুঝে গেছে। তাই আর কোনো কথা না বাড়িয়ে আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে থাকা জামিলার কাছে, আব্বারে নিয়ে চলো আম্মা, এখানে বিচার নেই, সমাজ বিচার করতে চান না। এই শহরে টাকা ওজন এত বেশি যে মানুষের ইজ্জতের মূল্য হালকা। জামিলা মাথা নিল নিশ্চুপে, মাটিতে শরীরে ভাত ছেড়ে দিয়ে বসে থাকা বসির এক হাত ধরে উঠানোর চেষ্টা করলো। নূর নিজেও ঝুঁকে গিয়ে আর এক হাত ধরল। বাবার কথা স্পষ্ট, চলো বাবা, মাগরিবের আজান শেষ, নামাজের রক্ত শেষ হয়েছে বা হবে হবে বাপ। নূপুর নামাজ চোর, আজান দিলে ওকে আর পাওয়া যায় না। জামিলা বকে বকে নামাজ পড়েন। যদি কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে তো হলো, ওর ফাঁকিবাজি দেখে কে? বড় বোনের বিয়েকাল, মা এই নিয়ে ব্যস্ত, তাই আজ আর নামাজের জন্য বকা দেওয়ার সুযোগ হয়নি। অথচ নূপুর ফাঁকিবাজি করার সুযোগ পেয়েছে জবরদস্ত। সে মা আর বোনের চোখে ফাঁকি দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে গেছে, ছোট ছোট হাতে মেহেন্দি গাছ থেকে ছিঁচে মেহেন্দি পাতা। এমন সময় বাড়ির উঠোনে হাজির হলো শামীম। সোজা মসজিদ থেকে ফিরছে সেই পথে। উঠোনে পা রাখতে রাখতে মাথার সাদা পাতলা টুপিটা ভাঁজ করে পকেটে রেখে এগিয়ে যেতে যেতে মুসার ঘরের দিকে গেল। ঠিক তখনই নূপুরকে দেখে থেমে গেল ওদিকটায় আর না গিয়ে এলো নূপুরের কাছে, বুকের উপর দুই হাত বেঁধে দাঁড়ালো, শটাং হয়ে খড়খড় করে বলল, কী রে, রাইতের বেলা এনে কি করছো? যদি শাকচুনি ধরে। পেছন থেকে স্বামীনের কণ্ঠ শুনে চমকে ফিরল নূপুর। স্বামীকে দেখে একগাল হেসে বলল, আরে আপনি টেনশন নিয়ে না, আমার শাকচুনি ধরবো না। স্বামী ঠোঁট উল্টে ভুরু নাচে বলল, এত শিওর কেমনে? নূর ঠোঁট টিপে মুচকে হাসলো, এরপর উচ্ছ্বাস রাঙা কণ্ঠে বলল, আরে দেখেন না আমি কত সুন্দর, আমারে যদি ধরে তাহলে শাকচুন্নি চূর্ণা ধরবো। নূপুরের কথা শুনে ফিক করে হেসে ফেলল শামীম। শাকচূর্ণ হয় নাকি? নূপুর খুব সুন্দর করে একটা যুক্তি দাঁড় করলো, শাকচুন্নি কি একা থাকে নাকি? তার জামাই শাকচুন্না নিয়ে থাকে। বেডি মানুষ একা থাকতে ভয় করে না বলেন? শামীম মুখ ভ্যাঙ্গালো, একটু ব্যঙ্গ করে বলল, শাকচুন্নি কি ঠেকা পড়ছে? তার শাকচুন্নিরে রাইখা তোর লগে পরকীয়া করতে আইব? বেড়া মানুষ সুন্দরী মেয়ে দেখলে এমনিতে গলে যায়। শামীম কাজ ঝেঁকে বলল, কই আমি তো গলিনি। নূপুর থেমে গেল, শামীমের ভাষাহীন চোখে চোখ পড়তে নিভে এলো গলার স্বর। নিয়ম আওড়ালো, আপনি আমারে দেখছেন? শামীম খাপছাড়া ভঙ্গিতে উত্তর দিল, সারাদিনে তো দেখি। ভালো করে দেখেন। শামীম একটু ঝুঁকে নিজের মুখটা এগিয়ে রাখলো নূরের নাকের ডগায়। তারপর নূরের চোখে চোখ রেখে বিহমিত কণ্ঠে বলল, এই যে দেখেন। মেয়েটার বুকটা ধক করে উঠল, ছোট হৃদয়খানে লাফাতে শুরু করলো কই মাছের মতো অস্ফুট কি। সন্ধ্যার আকাশে চাঁদ উঠছে, জ্যোৎস্না ভরে উঠান, আর সেই চাঁদের এক টুকরো জ্যোৎস্না দাঁড়িয়েছে শামীমের সামনে। শামীম মুগ্ধ হয়ে দেখল এই জ্যোৎস্নামুখা সত্য চঞ্চল মুখটা। গভীর কণ্ঠে আড়লো, তোরে? নূপুর জিভ দিয়ে ঠোঁট ভেজালো, লম্বা লম্বা টেনে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। অল্প বয়স, হৃদয়ে অনুভূতি সম্পর্কে জ্ঞান নেই, বইয়ে পড়েনি কখনো, কি করে জানবে বুকের ভেতরটা লাফাচ্ছে? বিজ্ঞান বই দেখলে জ্বর আসে মেয়েটা, যদি একটু ভালো করে পড়তো তাহলে বুঝতে পারতো এই লাফানোর কারণ কি। নুপুরের নীরবতা একটুখানি উস্কে দিল শামীম। বিহমিত কণ্ঠে বলল, তুই এক্কেবারে সুন্দর, একেবারে পরীর মতো। নূপুর ওসব ছোটোখাটো প্রশংসা করে না, বোঝো না? কারো গলার বদলে যাওয়ার স্বর। সে হেয়ালি আকারে স্পষ্ট করলে, আমি জানি। ঠোঁট কামড়ে হাসল শামীম। মেয়েটাকে বাচ্চামো স্বভাব মন্দ লাগে না আজকাল।
বরং উথাল পাথাল লাগে। সে তার আঙ্গুল তুলে নুপুরের তীরের মতো নাকের ডগায় রাখলো, তারপর লঘুস্বরে বলল, তুই জানিস না। মেয়েটার সঙ্গে সঙ্গে কুঁচকে ফেলল নাক, উতলা কণ্ঠে বললে, কেন? কারণ তুই আমার চোখ দিয়ে নিজেরে দেখোস নেই। আপনার চোখ আছে কি মুগ্ধতা, আর আমার চোখে সর্বনাশ। সর্বনাশ কার? আমার সর্বনাশ। বুঝতেছি না। তুই ছোট তাই। বুঝিয়ে বলেন সহজ কইরা। সাহেবদের পকেট থেকে একটা কাজল রেড বের করে নুপুরে হাতে দিল। ব্রাহ্মণ কণ্ঠ বলল, কাজল আনছি, চোখে লাগাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরে দেখিস, বুঝলে বুঝবি। ছোট হইলেও চালাক আছস। মেয়েটা এবারও হাসলো একগাল। লিপস্টিকের রাঙা ঠোঁটের দিকে হাসি এখনও মন্দ লাগে না। মেয়েটার সব কিছু এখন অযথাই ভালো লাগে। দেখতে মন চায়, শান্তি শান্তি লাগে বুকের কিনারায়। স্বামীর এমন নেশাতুর চাহিনী আর ঝলসে যাওয়া ঘনিষ্ঠতা একদণ্ড সহ্য করতে পারল না নূপুর। সে দ্রুত সরে গেল। কাজলটা নেচড়ে বলল, কাজল আপুরে বিয়েতে কাজল দিয়ে সাজমু। শামীম হাত তুলে তার মাথায় রাবড়ি চুলগুলো এলোমেলো করে ব্যাকুল কণ্ঠে বলল, অপেক্ষায় থাকুম তোরে দেখার জন্য। নূপুর আর কোনো কথা কইল না, ছুটে গেল ঘরের দিকে। পরনে কামিজ, গায়ের গতরে বড় হয়েছে, ক্লাস 6-এ পড়ে। এখন ক্লাস 7-এর শেষ। পরিণত নারী নারী ভাব আসে মেয়েটার দিকে, অথচ গায়ে গতরে যতই বাড়ে, বুদ্ধি কথাবার্তা এখনও বাচ্চা বাচ্চা। হয়তো এই কারণে দেওয়ানো হয়েছে স্বামী, নয়তো আর কি কারণ দেখছে না। নূপুর ছুটে যেতে পিছু রাখলো স্বামী। ওই! নূপুর থমকালো, ঘাটটা ঘুরলো গোপন, চোখে ব্যাকুলতা দিয়ে চাইলে। স্বামী বলল, কাল লিপস্টিক একটু কম করে দিস। কালা কাজল আর লিপস্টিক দিয়ে পেতনি টেতনি সাজলে ভয় পাবো। ওই মেরে নাক ফুলালো মেয়েটা, কটমট করে বলল, তাহলে কাজলও ক্যান্সেল। স্বামী একটু নড়াচড়া গলায় বলল, একটা কথা বললাম ভাবছি, কাজল না পড়লে সেই কথাও ক্যান্সেল। কী কথা? শামীম নিজের বুকের বাঁ পাশে হাত রেখে ঘষল, কয়েকবার বলল, এইখানে কথা। নূপুর তড়িৎ গতিতে ঘুরিয়ে ঘুরিয়ে নিল, মুচকি এসে দুরু দুরু বুকে দৌড়ে ঢুকে গেল ঘরের ভিতরে। আজ রাতে আর ঘুম হবে না। শামীমের বুকের ভিতরের কথা শোনার জন্য তার বুকটা আনচান আনচান করবে ভীষণভাবে। এতদিনে চারুকে আটকে রাখা হয়েছিল অন্ধকার ঘরে। কাল জীবনে বিয়ে, বরযাত্রী বড়ই অভাব। ইমরানের সাথে যেতে বারণ করে দিয়েছে। বিয়ের ব্যাপারে জীবনের বাবা মা জানে না, বিদেশে থাকেন তারা। ছেলে দেশের ছেলে কী করছে না করছে মাথা ব্যথা নেই। ছেলে তাদের যথেষ্ট বিচক্ষণ, যে ভুল কোনো কাজ করবে না নিশ্চিত। বরযাত্রী হিসেবে রেডি করা হয়েছে চারুকে। এতদিন আটকে থাকার কারণে মেয়েটার গালে মুখে দাগ পড়ে গেছে। ঠিক আটকে থাকার দাগ নয়, মারের দাগ। সেগুলো ঢাকার জন্য ফেসিয়াল সরঞ্জাম এনে দিয়েছে জীবন। যতই হোক, ঘরের খবর বাইরে ফাঁস করতে দেওয়া যাবে না। চারুকে সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে বেরোলো জীবন। হাতের ঘড়ির চাবি। কোনো জরুরি কাজে বাইরে বেরোনো তোড়জোড় বেশি। জীবনকে বেরোতে দেখে এগিয়ে এলেন বিল্লাল চেয়ারম্যান। তীক্ষ্ণ কণ্ঠে বললে, কোথায় যাচ্ছ? গাড়িতে উঠতে গিয়ে একটু থামলো জীবন। তারপর বিল্লাল সাহেবের দিকে অল্প শব্দে বলল, ওই বাড়িতে। বিল্লাল সাহেব ভুরু কুঁচকে শুধল, এখন সকালে বাজারে ঘটে যাওয়ার খবরটা কানে পৌঁছেছে জীবন। নূরের মতো কলঙ্কিনী মেয়ে চেয়ারম্যান বাড়ি বউ হবে, এটা নিয়ে গ্রামের সবাই মুখেও গুঞ্জন। কিছু মানুষ কোনোভাবে চায় না এই বেয়াদমের ভাগ্য এত প্রসারিত হোক। যে কোনোভাবে বিয়েটা ভেস্তে দিয়ে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে তারা। আর তাই নূরের করা সব কাজের খবরখানা ডানা ছড়ায়, উড়ে উড়ে এসে পড়ে জীবনের কানে। বাজারের ঘটনা শুনে ভেতরে ভেতরে শঙ্কিত জীবন। নূরের সাহস আর দুর্দর্শিতার সম্পর্কে আঁচ করে ফেলেছে সে। আর তাতেই যত চিন্তা। এরকম হলে বিয়ে করে এই মেয়েকে দিয়ে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে। তাই যা করার আগেই করতে হবে। কথাগুলো ভেবে ফোঁস করে নিঃশ্বাস ফেলল জীবন। গম্ভীর কণ্ঠ বলল, মেয়েটা ভীষণ অহংকারী, কমাতে যাচ্ছি। মানে? মানে ওই পর্দার আড়ালে থাকা শরীর আর রূপ দুটোই আজ লুট করবো আমি। তার জন্য তো কাল পুরো রাত পাবে, আজকেই কেন? যখন ক্রুর হেসে জিভ দিয়ে গাল ঠেকালো। ডেভিল কণ্ঠ বলল, কাল তো জিনিসটা হালাল হয়ে যাবে চাচু। দামি জিনিসের জন্য অপেক্ষা ইটস ওকে, বাট সস্তা জিনিস শুধু হাত বাড়ালেই মিলে যায়। তার জন্য কেন দীর্ঘ রাত অপেক্ষা করতে হবে? ওই মেয়েটাকে বোঝাতে হবে তার রূপ আমার কাছে কতটা সস্তা। জীবনে কাদর্য ভরা নোংরা কথার বিপরীতে হেসে কুটি কুটি হয়ে বিল্লা জীবনে কাজ চাপড়ে বাহাবা দিয়ে বলল, তুমি পারোও বটে জীবন, ওয়েল ডান। রাত পহলে বিয়ে, অথচ নূরের মনে শান্তি নেই। অশান্তি ভেতরে পুরো অঙ্গার হয়ে যাচ্ছে।
বারকে বার মনে পড়ছে না মুসার কথা। সে বুঝে গেছে, অনেক আগে টের পেয়ে গেছে মুসা মিথ্যাবাদী। আর যাই হোক, পুরুষদা ওই পুরুষ দ্বারা তার কোনো সর্বনাশ এই জীবনে সম্ভব না। মুসার দেওয়া নীল শাড়ি আর ফুলের মালাটা ছুঁয়ে ছুঁয়ে দেখল নূর। সাদা ফুলের মালা কালো হয়ে গেছে, সুতো থেকে ঝরে গেছে কয়েকটা ফুল। কাল রাতের যেই সৌন্দর্যটা ছিল এখন আর নেই, তবে সুগন্ধি রয়ে গেছে। মালাটা নাকের কাছে ধরল, এখনও মিষ্টি সুগন্ধ পাওয়া গেছে। নূরের মন চাইল, খুব ইচ্ছে করলো শাড়িটা পরে দেখতে। তার পরনে তার হলুদ রঙের কামিজ। একটু আগে ঘরোয়াভাবে মেহেন্দি পরানো হয়েছে তাকে। ঘরের কারো মন ভালো নেই। বসির সেই যে বিছানায় কাঁধ হয়ে শুয়ে আছে, নূরের নেই। হয়তো লজ্জার, নয়তো অসুস্থতা। এখন রাত প্রায় 8টা কি 8:30। নূর বিছানার উপর শাড়ি আর মালাটা নামিয়ে রেখে মেহেন্দি পরানো হাত ধুতে চলে গেল কলপারে। মাথাটা ওড়নায় দিয়ে আটসাট করে ঢাকা। ঘরের বাইরে বেরোলে ব্যাপারে সতর্ক থাকে সে, ছোটবেলার অভ্যাস। নূর দুয়ারে খুলে ঘর থেকে বেরোনো মাত্র লুকিয়ে ঘরে ঢুকে পড়ল জোভান। নিজেকে লুকানোর জন্য গিয়েও দাঁড়ালো দরজার পাশে ঝুলন্ত পর্দার আড়ালে। মনে মনে সব প্ল্যান রেডি করে রেখেছে সে। বিছানার উপর শাড়ি দেখে ভেতরে ভেতরে আরেকটু খুশি হলো। কাজটা আরেকটু সহজ হয়ে গেল। নূর শাড়ি পরার জন্য জামা খুললে বেরিয়ে আসবে সে। পর্দার আড়ালে ঢাকা রূপ নয়, মেয়েটার অঙ্গে অঙ্গে চলা যৌবনে দেখবি আজ পা থেকে মাথা অবধি সব। নূর হাত মুখ ধুয়ে এসে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। শাড়ির ভাঁজ করা বের করলো ব্লাউজ, তারপর মাথার ওড়নাটা সরিয়ে রাখলো বিছানায়। পেছন থেকে শকুনের দৃষ্টিতে সবটাই দেখার চেষ্টা করলো জীবন, কিন্তু নূরকে সামনের দিকে ঘুরে দাঁড়ানোর কারণে মুখটা দেখতে পেল না। নূর এবার তার জামার হাত দিল, খুলে ব্লাউজ পরবে গায়ে। জামাটা তুললে পেট অবধি, আর একটু তুলতে তনুপদন উন্মুক্ত হবে, আর জীবন প্রস্তুত। আজ এই মেয়ের ইজ্জত নিলাম করবে তার চোখ। কলঙ্কের কারুকার্য, পর্ব 11। সবাই খুব ডিমান্ড করতেছেন, দিলাম, কিন্তু ভিউ নেই। আর ইন্তেজারে ওয়াসিল, ওই গল্পটা আর 3টে পর্ব হবে, ছোট গল্প ওটা। যদি সবাই ওটাতে রেসপন্স করেন ওটাও দিয়ে দেব।